স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি শোভন শাহমিদ দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। আজ সকালে বিশ্ব নেতাদের সাথে কর্মপরিকল্পনা বৈঠকে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। বিকেলে তিনি বসবেন বিশ্ব যুব নেতাদের সাথে। 12 দিনের আয়োজনে যোগ দিতে সোমবার বাকুতে পৌঁছান ডক্টর ইউনুস। এদিন একটি হোটেলের সমন্বয় সভায় বাংলাদেশ প্রতিনিধি দলকে দেশের সংকট, উদ্বেগ এবং দাবিগুলো যেন COP29-এর চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয় সেদিকে জোর দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ শীর্ষ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও প্রশমন এবং শুধু রূপান্তর ও অভিযোজন প্রক্রিয়া সহ সব প্রধান ক্ষেত্রে আলোচনার জন্য 9টি দল গঠন করেছে। বাংলাদেশের অন্তত 29টি এনজিও এবং সুশীল সমাজ গোষ্ঠী COP29-এ যোগ দিয়েছে। স্থানীয় সময়ে সোমবার বিকেল 5:15টায় ডক্টর ইউনুস বাকুতে পৌঁছান। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ছাত্র আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলার আসামি সাবেক এই সংসদ সদস্য। গত 25শে আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এর আগে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদী 3 আসনের সাবেক এমপি এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে 2টি হত্যা মামলা রয়েছে। এদিকে সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এবং নরসিংদী 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানী থেকে তাদের ধরা হয়। ইয়াহিয়া চৌধুরীকে বিগত রাত 12টার দিকে যৌথ অভিযানে রাজধানীর উত্তরায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেটে নিয়ে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে। মাদক চোরাকারবারি এবং হত্যাসহ বেশ কয়েকটি মামলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সদরের তিস্তা টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল AKM ফজলুল হক জানান, সুমনের অবৈধ সম্পদ, ব্যাংক, হোটেল এবং অন্যান্য ব্যবসা নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান করে সিআইডি। আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। বৈধ কোনো আয়ের উৎস না থাকলেও সুমন খানের ব্যাংক থেকে 237 কোটি 49 লাখ টাকা ও স্ত্রীর অ্যাকাউন্টে 4 কোটি 39 লাখ টাকার সন্ধান পায় সিআইডি পুলিশ। সরকারি বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে আবেদন শুরু হয়েছে। বেলা 11টা থেকে অনলাইনে আবেদন করতে পারছে শিক্ষার্থীরা। 12 নভেম্বর থেকে 30 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত করা যাবে এই আবেদন। এবছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি দিতে হবে। 12 ডিসেম্বর লটারি শেষে আগামী 17 ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে 21 ডিসেম্বর পর্যন্ত। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে 22 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত, আর দ্বিতীয় অপেক্ষমান তালিকার ভর্তি চলবে 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত। 22 দিনের নিষেধাজ্ঞার পর সাগরে ধরা পড়ছে ইলিশ সহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। গভীর সাগর থেকে এখন প্রতিদিন ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরছেন পটুয়াখালীর জেলেরা। বাজারে ভালো দাম পাওয়ায় ইসি হাসি ফুটেছে তাদের মুখে। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরায় ব্যস্ত জেলেরা। 7 থেকে 10 দিন গভীর সাগরে থেকে এখন ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছেন তীরে। বেশিরভাগ ট্রলারে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। বাজারে মিলছে ভালো দাম। বড় আকারে মাছ, বেশি মাছ পাওয়ার জন্য আশা করি। আল্লাহ যদি আমাদের মাছ বেশি আকারে দেয়, আলহামদুলিল্লাহ আমার সংসার ভালো চলবো। 22 দিন অবরোধ শেষে জেলেরা সাগরে গেছিলে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আর কি মাছ বিক্রি করলাম। অবরোধের শেষে মাছের দাম ভালোই হইলাম। সামনের দিকে রেট আরো ভালো হবে। মৎস্য বিভাগ বলছে, এবার প্রচুর মাছ ধরা পড়ায় নিষেধাজ্ঞার সময়ের লোকসান কাটিয়ে উঠতে পারবেন জেলেরা। আমরা আশা করি যে ইলিশের প্রবাহ যদি বাড়ে, ইলিশের উৎপাদনের সাথে যারা জড়িত যে জেলেরা, তারা আহরণ যদি বেশি করে, দাম কমে হলেও সার্বিকভাবে তারা
বেশি মূল্য পাবে, বেশি লাভবান হবে। বেশি মাছ ধরা পড়ায় মহাজন আর এনজিওর ঋণ দ্রুত শোধ করার ব্যাপারে আশা দেখছেন জেলেরা। টিবিসি নিউজ ডেস্ক। দেশে নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ধরনের জীবাণু। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আক্রান্তদের যে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা কাজ না করায় বাড়ছে প্রাণহানি। ঘরে দূষিত বাতাস রোধ করলে অর্ধেকের বেশি মৃত্যু কমানো সম্ভব। আর শিশুদের 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ পান করালে মৃত্যু কমে আসবে 15 গুণ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিবছর নিউমোনিয়ায় প্রাণ হারায় বাংলাদেশের প্রায় 24,000 শিশু, যা বৈশ্বিক হারের চেয়ে অনেক বেশি। বেশিরভাগের বয়সী 5 বছরের নিচে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘরের ভেতরে দূষিত বাতাসের কারণে বছরে প্রায় 12,000 শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ঘরের ভিতরে যদি পলিউশন থাকে তাইলে দেখা যায় এই 24,000 যে বাচ্চা মারা যাচ্ছে তার 12,000ই মারা যাচ্ছে ওই এয়ার পলিউশনের জন্য। আমরা যদি ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে করাইতে পারতাম তাহলে আমাদের নিউমোনিয়ার মৃত্যুর হার 15 গুণ কমে যেত যা আছে। জন্মের পরে প্রথম 6 মাস বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। যেসব জীবাণুর বিরুদ্ধে দেশে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় সেসব জীবাণু অনেকটাই কমে গেছে। নতুন জীবাণুতে আক্রান্ত হওয়ার ফলে প্রয়োজন নতুন ভ্যাকসিন। নিউমোকক্কাস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে দুইটা ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে এখন, এরা ছিল গিয়া মৃত্যুর মূল কারণ আগে, এখন এরা আর মৃত্যুর মূল কারণ না। এদের দিয়া নিউমোনিয়া হওয়াটা সিগনিফিকেন্টলি কমে গেছে। যেগুলি আগে আনকমন ছিল এইগুলি এখন কমন হয়ে গেছে। ওইগুলির এগেনস্টে আমাদের নতুন ভ্যাকসিনের ছানার চেষ্টা করি। যে জীবাণুগুলি দেওয়া হচ্ছে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি সেই অ্যান্টিবায়োটিকগুলি এদের কাজ করছে না। ভাইরাস ও ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। সম্প্রতি এক গবেষণা বলছে 61 ভাগ নিউমোনিয়া ভাইরাসের সংক্রমণে হলেও প্রায় 99 ভাগেরই মৃত্যু হয় ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায়। ব্যাকটেরিয়াতে মৃত্যু অনেক বেশি, যার জন্যই আমাদের মূল যে ভ্যাকসিন আনতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মাদারীপুর সদরে দরপত্র ছাড়াই পানির দরে আশ্রয়ণ প্রকল্পের 40টি বসতঘর বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় 3 প্রভাবশালীর চাপে ঘরগুলো বিক্রি করতে বাধ্য হন হতদরিদ্ররা। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে অসহায় মানুষগুলো। ঘর কেনার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্তদের একজন। এদিকে ঘর বিক্রির সুযোগ নেই জানিয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। 2001 সালে হতদরিদ্রদের জন্য মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে গুচ্ছগ্রাম নির্মাণ করে সরকার। লোহার অ্যাঙ্গেলের কাঠামোর ওপরে টিনের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি করা হয় ঘরগুলো। চারপাশের ভিত্তি পাকা থাকলেও মেঝে ছিল মাটির। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই সেখানে নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন। নতুন ঘর নির্মাণ কার্যক্রম শুরুর সুযোগে সুবিধাভোগীদের চাপ প্রয়োগ করে ঘর বিক্রিতে বাধ্য করেন খোয়াজপুর ইউনিয়নের আজিজুল আকন, নজরুল সর্দার, জাকির হোসেন নামে প্রভাবশালী ব্যক্তি। তারা 40টি ঘর কেনেন মাত্র 3 লাখ টাকায়। 3 লাখ টাকায় বেচছে। আমি করার পর আমার লাগে ব্যক্তি কইছে যে আমরা তো এটা দাম কইরা দিয়ে দিছি, হয় তোমার 1 লাখ কথা তো চলবো না। ঘর ভাঙার পরে ভাড়া নিচ্ছি আমি কইছি 500 না বা 1000 না, আমার থাকতে একটু আশ্রয় দাও। যেটা কাজ করি স্যার, গাড়ি গুড়ি চালাই স্যার, কয় টাকা আমি করি, আমি ভাড়া দিন কেমনে, আমি জানি মানে পাশে বাড়িতে থাকতেছি। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত নজরুল সর্দারের দাবি, সবার সম্মতিতেই তিনি ঘর কিনে অপসারণ প্রক্রিয়া শুরু করেছেন। টিনু সাহেব বলে গেছে আমি আবার এই মেম্বার, এ বলছে ভাই এই ঘরটারে বিক্রি করে দেন, আর নালে যাগো ঘর যেন থাকে এরা আগো ভেঙে ছিল লয়েছে দোকান, এরাও হাক দিয়েছে ভিতরে ভাঙারি আছে না, আগো দেখাইছে এরা কেউ কয় 2 লাখ, কেউ কয় 2.5 লাখ, কেউ কয় 2,80,000। পরে আমি আমি আর আমি বেচা দিয়ে রাখি নাই, বা আমি কিনে আসবার আমি কিনছি। এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয় খতিয়ে দেখবো যে আসলে কি হচ্ছে, আর নির্দেশনা হচ্ছে উনাদের ঘরগুলো খুলে ওনারা উনাদের কাছেই রাখুক, উনাদের কাজেই ঘরটা লাগবে, ওনাদের বিক্রি করার কোনো দরকার নাই। এর আগে একইভাবে চলতি বছরের মে মাসে আরও 40টি ঘর বিক্রি করা হয় 3.5 লাখ টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় লাভজনক রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগানের 6 সপ্তাহের মজুরি বাকি পড়েছে। পাওনা আদায়ের দাবিতে কর্মবিরতি সহ শ্রমিকদের বিভিন্ন কর্মসূচি পুরোপুরি বন্ধ উৎপাদন। বাগানে চা পাতা বড় হয়ে নষ্ট হচ্ছে গুণগত মান। অর্থ সংকটে পাওনা পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।
সিলেট অঞ্চলে সরকারের ৫১% মালিকানাধীন একসময়ের লাভজনক ন্যাশনাল টি কোম্পানি এখন ভয়াবহ অর্থ সংকটে। বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। ৯ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এনটিসির ১২টি বাগানের প্রায় ১৪,০০০ শ্রমিকের মজুরি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম পরিবারগুলো। আমরা এখনো পর্যন্ত বেতন পাই নাই, শ্রমিকদের পেটে খাওয়ান নাই, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর জন্য হাহাকার করছে। চাল কিনলে আমরা তেল কিনতে পারছি না, চাল পাত থাকলে তো আমরা বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, তাও আমাদের সাধ্য নেই। আমরা কিভাবে বাচ্চা কাচ্চাকে চোখাবো, কিভাবে আমরা লেখাপড়া শিখাবো? পাওনা আদায়ের দাবিতে 18ই অক্টোবর থেকে চলছে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি। আমাদের ম্যানেজার আছে, ডিজিএম আছে, তারা আমাদেরকে বলেছিল যে কাজ করে যাও, আমরা তোমাদের তলব নিয়মিত দিয়ে দিব, কিন্তু তাদের কোনো দেখা পাচ্ছি না। এই দাবিটা দিয়ে দেই, তাহলে আমরা এই বিশ্ব রুটে আমরা কোনোদিন আর নামবো না। আর যদি না দেয় আমরা বিশ্ব রুটে বাধ্য হব। যাতে এক নাগারে দীর্ঘদিন পাতা সংগ্রহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান, নিলামে তোলা যাচ্ছে না উৎপাদিত চা পাতি। বাগান কর্তৃপক্ষ বলছে কৃষি ব্যাংক থেকে ১২০ কোটি টাকা ঋণ পাওয়ার কথা। টাকা পেলেই দ্রুত মজুরি পরিশোধ করা হবে। আমাদের 12টা বাগান আমাদের থেকে আমরা দিতে পারছি না, এবং আমাদের এমডি স্যার, আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার সবাই মিলে চেষ্টা করতেছে যে লোন তাড়াতাড়ি হয়ে গেলে পেমেন্টটা দ্রুত দিয়ে দেবে। মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি বাগান রয়েছে ন্যাশনাল টি কোম্পানির। শ্রমিকদের কাজে ফেরানো না গেলে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে। ডিবিসি নিউজ ডেস্ক। নানা জাতের টাটকা মাছের হাট বসে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার জন্য বসা এই হাটে মেলে মিঠা পানির বাহারি মাছ। সুস্বাদু এসব মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী এবং স্থানীয়রা। হালকা শীতে মাছ বেচাকেনা হয় বেশি। মাসে বেচাকেনা হয় প্রায় 1.5 কোটি টাকার মাছ। কুয়াশাচ্ছন্ন সকালে কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চর গ্রামের পদ্মার পার জেলে আর ব্যাপারীদের হাঁকডাকি মুখর। সারা রাতে যে মাছ মিলেছে সেগুলো নিয়ে ঘাটে ভিড়েছে জেলেরা, আর সেগুলো বিক্রিতে ডাক উঠেছে। বাঁশপাতা, ঘাইড়ি, বাঁসা, মেটুর, ইলশি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের। মাছের আমদানি রোজ ভালো থাকে, ধরেন আজ বেশি আমদানি, ছোট। এই ঘাটে প্রতিদিনই ওঠে পাবদা, আইড়, বোয়াল সহ নানা ধরনের ছোট মাছ। টাটকায় সব মাছ কিনতে নদী পাড়ে ভিড় করেন আশপাশের উপজেলার অনেকেই। ব্যাপারীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যান শহরে বিক্রি করতে। এখানে আছে ভেদা আছে, পুঁটি আছে, তারপরে বাম আছে, বোয়াল আছে, মোটামুটি 20 কেজি ধরে। 12 মিশিলে এখন জালের লিয়ে আসছে, ইয়ার লিয়ে আসছে, কত 400, 500, 600। ব্যবসায়ীরা বলছেন হালকা শীতে মাছ বেচা কেনা বেশি জমে ওঠে। বোয়াল আর ইলিশ অনেক ধরনের মাছ পাওয়া যায়। প্রতিদিন অ্যামাউন্ট আবার আপনার লাখ টাকা তো হয়, 1 লাখ টাকার উপরে হয়। নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার যেন না হয় এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 1970 সালে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল দ্বীপ জেলা ভোলা সহ উপকূলের অসংখ্য জনপদ। প্রাণহানি হয় ভোলার 2 লক্ষাধিক সহ উপকূলের প্রায় 5 লাখ মানুষের। মৃত্যুপুরীতে পরিণত হওয়া সেই দিনের কথা মনে করে আজও আটকে ওঠেন অনেকেই। ভয়াবহ সেই দিন পার হলেও এখনও উপকূলে গড়ে ওঠেনি টেকসই বেড়িবাঁধ বা পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। আজ 12ই নভেম্বর। 1970 সালের এই দিনে দেশের ভূখণ্ডে আঘাত এনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম ছিল ভোলা সাইক্লোন। 200 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আর 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস শুধুই রেখে যায় ধ্বংসযজ্ঞ। মনপুরায় 40,000 বাসিন্দাদের মধ্যে প্রাণ হারায় প্রায় 26,000 মানুষ। চরফ্যাশনের, চরকুকরি-মুকরির প্রায় সকলেই সেদিনের জলোচ্ছ্বাসে প্রাণ হারায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় উপকূলের 8,100 কিলোমিটার এলাকা। ধ্বংস হয় 4 লাখ ঘরবাড়ি ও 3,500 স্কুল। শুধু ভোলা নয়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আশপাশের জেলাগুলোও। 54 বছর পেরিয়ে গেলেও এখনো ভয়াবহ সেই স্মৃতি মনে করে আটকে ওঠেন অনেকেই। আরে আল্লাহ, খুলছে আত্মার মধ্যে পানি কেজি কিছু থাকে না। সেই মুহূর্তে পানিটার পাহাড়ের মতন ওসে যে ঠাস করে বাড়ির লগে সিটটি সান করিয়ে লাইছে। মানুষকে কেমন গেছে আর কইতে না। রাস্তার পাশে বিভিন্ন জায়গায় যেমনি ফাড়া দেওয়া অন্য জায়গাও ছিল না। একের পর এক দুর্যোগ আঘাত হানলেও আজও উপকূলবাসীর সেই টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ হয়নি। এখনো মৃত্যু ঝুঁকিতে লাখ লাখ মানুষ।
প্রতি গ্রামে গ্রামে আরও 2টা করিয়া বা 4টা করিয়া সাইক্লোন সেন্টার করিয়া দিলে ঠিক মতন মানুষ হয়তো যায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারবে। আমাকে দূরে দূরে সাইকেল আমরা যাওয়ার স্থানের কোনো জায়গা নাই, আমাকে নদী কাছে আমরা ডরেও যাইতে পারি না, আমাকে একটা সাইকেল সেন্টারের এখানে দরকার। উপকূলের দুর্যোগপ্রবণ এলাকায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। মানুষের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সাইকেল সেন্টারের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এটাও হয়তো হয়ে যাবে। তো মানুষ এখানে আরো বেশি নিরাপদ থাকবে, দুর্যোগে মানুষের ভয় পাওয়ার কারণে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়্যারলেস নেটওয়ার্কিং ব্যবস্থা আরও বাড়ানোর তাগিদ। সমুদ্রের নেটওয়ার্কিং ব্যবস্থা যদি সচল করা যায় এবং বেগবান করা যায়, তাহলে এই উপকূলীয় এলাকার লোকজনের জানমাল সুন্দর কোঠায় নিয়ে আসা যাবে বলে আমি আশা করি। দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর করে সতর্কবার্তা পৌঁছে দিতে কার্যকরী উদ্যোগের পাশাপাশি টেকসই বাঁধ ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি উপকূলবাসীর। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। কলকাকলি স্টেশনে দাঁড়িয়ে আছে জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেন। ট্রেনের বগির সংখ্যা 3টি। প্রতিটি বগিতে সারি সারি চেয়ার টেবিলে পড়াশোনা করছে ক্ষুদে শিক্ষার্থীরা। রাজশাহীর ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেনের গন্তব্য ধাদাস থেকে মহাকাশ। যে স্টেশন এবং ট্রেনের বর্ণনা দেওয়া হলো তা আসলে ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। বিদ্যালয়ের 3টি ভবনের মধ্যে একটি ভবন ছিল পুরনো জরাজীর্ণ। এই ভবনে শিক্ষার্থীদের অনীহা ছিল, আর অনীহা কাটাতেই জরাজীর্ণ ভবনটিতে নান্দনিকতার ছোঁয়া দেন স্কুলের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন। যখন এই বিদ্যালয়ে আমি আসি তখন স্কুলের অবস্থা একটু খারাপ ছিল। স্কুলের পরিবর্তন নিয়ে আসতে আমি শুরু করি। তো প্রথমে আমি স্কুল ড্রেস নিয়ে আসলাম, সেজন্য আমার স্কুলটাকে একটু আনন্দের স্কুল তৈরি করার জন্য ওদের মানসিকতার উপরে নির্ভর করে আমি স্কুলের লুকটা চেঞ্জ করেছি। শিশুরা বলছেন প্রধান শিক্ষক তাদের স্কুলমুখী করতে নানা পদক্ষেপ নিয়েছেন। এখন ট্রেনে বসে ক্লাস করতে তাদের বেশ ভালো লাগে। আমাদের একটা ট্রেন বানানো হয়েছে, সেটা আগে এমনিতেই নর্মালি ছিল, আমরা এখন ট্রেনে বসে ক্লাস করতে পারছি। এখানে আমরা ট্রেনে বসেই ক্লাস করছি, এখন আমাদের অনেক ভালো লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী দিলরুবা 2010 সালে স্কুলটিতে প্রধান শিক্ষক পদে যোগ দেন। এরপর থেকেই বদলে যায় পড়াশোনার মান। শিক্ষকরা জানান পুরনো ভবন অক্ষত রেখে শুধু ট্রেনের আদলে রং করেই বদলে ফেলা হয় স্কুলের চেহারা। এখন শিক্ষার্থীরা স্বপ্ন দেখেন মহাকাশ পর্যন্ত জ্ঞান আহরণের। শিক্ষার্থীদের কথাকে প্রাধান্য দিয়ে আমরা ট্রেনের আদলে বিল্ডিংটাকে আমরা সুন্দরভাবে রং করেছি। শিশুরা আসবে, খেলবে, এদের উন্নত লক্ষ্যে পৌঁছবে, এটাই হলো ট্রেনের উদ্দেশ্য। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন স্কুলটি আগে জরাজীর্ণ ছিল, এখন বেশ ভালো। আমি আমার মেয়েকে বাইরের স্কুল অনেকগুলো দেখাশোনা করার পরেও ভালো মনে হয়নি, এই স্কুলটাই ভালো মনে হয়েছে। সে কারণে আমার মেয়েকে আমি প্রথমে এই স্কুলে ভর্তি করছি। অন্যান্য স্কুলের চাইতে গ্রামের মধ্যে সবচাইতে উন্নত একটি স্কুল। আমার শৈশবের 5 বছর এখানে আমি কাটিয়েছি। এই বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ায় 2022 সালে দেশ সেরা এবং 2024 সালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়। 2022 সালে আমাদের স্কুল ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে। এই ক্যাটাগরিতে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি ডায়েরি। তাতে শিক্ষার্থীরা প্রতিদিনের ভালো কাজ লেখেন। মাস শেষে সেরা ভালো কাজের জন্য 3 জনকে দেওয়া হয় পুরস্কার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।